বাংলায় বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আমরা একাধিক এপিসোড করেছি। পালাবদলের পর, রাজ্যে পালাবদলের পর শিল্প ও বিনিয়োগের যে নতুন সম্ভাবনা খুলে গেছে বাংলার সামনে, তা নিয়ে দ্য ওয়ার্ল্ড এক্সক্লুসিভ বেশ কিছু রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরেছে। আমরা আজ আরও এক এক্সক্লুসিভ রিপোর্ট তুলে ধরব, যেখানে বাংলার শিল্প সম্ভাবনা, বিশেষ করে স্বাস্থ্য হেলথ সেক্টরে এক যুগান্তকারী পরিবর্তন আসার সম্ভাবনা দেখা দিয়েছে। আমি কথা বলবো কারা বিনিয়োগ করছেন, কত তার লগ্নি হতে পারে, কত কর্মসংস্থান হতে পারে ইত্যাদি সমস্ত কিছু নিয়ে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ার্ল্ডের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। তুমি দর্শকদের সামনে বলো যে এরকম নতুন আরও একটা সম্ভাবনা যা ঐতিহাসিক হতে পারে, বাংলার হেলথ সেক্টরের জন্য একটা ঐতিহাসিক সম্ভাবনা তৈরি হতে পারে এই বিনিয়োগ, এবং আরও একটা ইম্পর্টেন্ট কারা বিনিয়োগ করছেন। দেখো, এটাই দ্য ওয়ালের আজকে এক্সক্লুসিভ খবর। সেটা হচ্ছে যে নিউ টাউনে একটা গ্রিনফিল্ড হসপিটাল তৈরি করতে পারে আদানি গোষ্ঠী। এবং তুমি দেখো যে পশ্চিমবঙ্গে গত 20-30 বছর ধরে যে এই হেলথ সেক্টরে, বিশেষ করে প্রাইভেট হেলথ সেক্টরে একটা র্যাপিড ডেভেলপমেন্ট ঘটেছে। গোটা যদি তুমি ইস্টার্ন বাইপাসের এই উপর দিয়ে দেখো যে এই পিয়ারলেস, এখন মণিপাল হয়েছে, আগে মেডিকা, এএমআরআই, রুবি, ওইদিকে অ্যাপোলো, এদিকে ফোর্টিস, ডিসান, এত একটা বেসরকারি একটা তোমার বিনিয়োগ হয়েছে হেলথ সেক্টরে। এবং এই যে নিউ টাউনে আমরা বলছি যে নিউ টাউনে একটি আদানি হেলথ সিটি হতে পারে। আদানি হেলথ সিটি নিউ টাউনে হতে পারে। আগেই জানিয়ে রাখি যে নিউ টাউনে কিন্তু এরকম আরো দুটি হাসপাতালে তৈরি করার কথা চলছে। একটি দেবী সিটি তার হাসপাতাল বানাচ্ছে, আর একটি হচ্ছে যে মণিপাল গ্রুপ, তারা একটি সম্ভবত 300 বেডের গ্রিনফিল্ড হসপিটাল বানাবেন। প্রথমে 300 বেড, পরে আরো 300 বেড, 600 বেড মনে হয়, যতদূর আমার মিস্টার দিলীপ জোস মণিপাল হাসপাতালে কর্ণধার, তার সাথে আমার যা কথাবার্তা হয়েছিল রিসেন্টলি, যখন এই মণিপাল গ্রুপ যখন অ্যাকোয়ার করে এই আমরি হসপিটাল, তখনই তিনি যে বলেছিলেন যে তারা একটি গ্রিনফিল্ড হসপিটাল নিউ টাউনে বানাবেন। তার ফলে যে নিউ টাউনকে কেন্দ্র করে একটা সামগ্রিক যে একটা হেলথ কেয়ার, একটা হেলথ সিটি, একটা ইনফ্রাস্ট্রাকচার গড়ে ওঠার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। দুটো অলরেডি অ্যানাউন্স প্রজেক্ট, একটা মণিপালের প্রজেক্ট, একটা দেবী শেঠির প্রজেক্ট। থার্ড, এবং যেটা সম্ভবত সর্ববৃহৎ হতে পারে, সেটা হচ্ছে যে আদানি হেলথ সিটি। আদানি হেলথ সিটি তারা একটি 1000 বেডের হাসপাতাল তৈরি করতে পারে নিউ টাউনে, এবং সেখানে 500 বেড। এটা তাদের যে সোশ্যাল কমিটমেন্ট, গৌতম আদানি 2025 সালের গোড়ার দিকে সম্ভবত এটা ঘোষণা করেছিলেন যে তারা এরকম হেলথ সিটি বিভিন্ন শহরে তৈরি করবেন। এবং এটা হচ্ছে তাদের একটা সোশ্যাল কমিটমেন্টের জায়গা থেকে, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে। কারণ দেখো, আদানি গোষ্ঠী বললেই নানা রকম অনেকের মনে প্রশ্ন জাগে, কিন্তু তারা তাদের বক্তব্য, তারা একটা তাদের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে তারা এটা করবেন। সেই জন্য 500 বেড রাখা হবে। যারা ইকোনমিক্যালি অতটা স্ট্রং নন, এটা এখনো ডিফাইন নয়, ফলে আমিও খুব ডিফাইন ভাবে দর্শকদের বলতে পারছি না, কিন্তু বলা হচ্ছে যে একটা মডারেট, রিজনেবল চিকিৎসা ব্যবস্থা খরচে, হয়তো আয়ুষ্মান ভারত কার্ডও ওখানে অ্যাপ্লিকেবল হবে। তো সেটা এখনো ডিফাইন নয়, খুব ন্যাসেন্ট স্টেজে, খুব প্রাথমিক স্টেজে ব্যাপারটা রয়েছে। তার ফলে আমি আগ বাড়িয়ে খুব তথ্য না জেনে বলতে পারবো না, কিন্তু যেটুকুনি আদানি গোষ্ঠীর তরফ থেকে, সূত্র থেকে আমি জানতে পারছি, সেটা হচ্ছে যে 500খানা বেড তারা, সেটা হচ্ছে যে একটুখানি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, আর্থিকভাবে অনগ্রসর এই অংশের জন্য তারা রাখবেন। বাকি 500খানা বেড সেটা হচ্ছে যে যারা অ্যাফ্লুয়েন্ট ক্লাস, এবং ধরো বিদেশ থেকেও অনেকে আসেন এখানে চিকিৎসার জন্য, এবং সেখানে একটা আধুনিক চিকিৎসার ব্যবস্থার সুবিধা থাকবে। এই আধুনিক চিকিৎসা ব্যবস্থার সুবিধা যখন বলছি, সেটা কিন্তু এই সমগ্র 1000 বেডের যে রোগী, তারা প্রত্যেকে এই পরিষেবাটা পাবেন। কিন্তু তুমি হয় না যে, দেখো তুমি যে কোনো হাসপাতালেই দেখো যে আজকে তুমি প্রাইভেট রুমই নিতে পারো, তার ফলে তার ইনফ্রাস্ট্রাকচার, আর ধরো তুমি জেনারেল বেডে, সেটা তো একটা ডিফারেন্ট হয়। তো সেই ডিফারেন্সিয়ালটা থাকবে। যারা অ্যাফোর্ড করতে পারেন, যারা হেভি ইন্স্যুরেন্স নিয়ে ট্রিটমেন্ট করান, বিদেশ থেকে যে ট্রিটমেন্টের জন্য যারা আসেন, আমি দিল্লিতে দেখেছি যে দিল্লির অ্যাপোলো হসপিটালে এই প্রচুর তোমার আফগান আসেন, চিকিৎসার জন্য আসেন,
মধ্যপ্রাচ্য থেকে, মানে ধরো পশ্চিম এশিয়া থেকে অনেকে আসেন, যে দেশগুলো থেকে অনেকে আসেন চিকিৎসার জন্য এখানে। তো এইটাও তোমার নেপাল, ভুটান, বাংলাদেশ, এই যে আমাদের প্রতিবেশী যে রাষ্ট্রগুলো রয়েছে, সেখান থেকেও যে একটা ট্রিটমেন্টের একটা হাব পশ্চিমবঙ্গ হয়ে উঠতে পারে। এবং গোটা ইস্টার্ন ইন্ডিয়ার জন্য একটা বড় খবর, পূর্ব ভারতে সেটা হচ্ছে যে একটা অত্যাধুনিক মাল্টি স্পেশালিটি হসপিটাল একটা তৈরি হচ্ছে, যেটা 1000 বেড থাকবে, এবং সেটাকে বলা হচ্ছে যে আদানি হেলথ সিটি যেটা বলা হতে পারে। এবং হ্যাঁ বলো। এই হেলথ সিটি এরকম তো পশ্চিমবঙ্গে খুব একটা এর আগে গড়ে ওঠেনি, সে অর্থে তো বোধহয় প্রথম নাকি হেলথ সিটি আদানি যেটা করছে। এক প্রকার তুমি বলতে পারো প্রথম। আমি যদি ভুল না করি, এই যে দুর্গাপুরে যে আইকিউ হসপিটাল, তো আইকিউ সিটি বলে তৈরি করেছিল, সেখানেও একটা বিশাল হাসপাতাল তৈরি করে তার আশেপাশে একটা আবাসন তৈরি করা, সেটা একটা মানে একটা প্রচেষ্টা হয়েছিল। কিন্তু এটা হচ্ছে যে কমপ্লিটলি একটি হেলথ সিটি, মানে একটা শুধুই স্বাস্থ্য পরিষেবার একটা ব্যাপার। এবং যতদূর আমার কাছে খবর, সেটা হচ্ছে যে দেখো এরা কি বলছেন, যে মেয়ো ক্লিনিক, আমেরিকার মেয়ো ক্লিনিক, তাদের সাথে এদের একটা কোলাবোরেশন থাকবে। 2025 সালে গৌতম আদানি যখন এটি ঘোষণা করেন, তখন উনি বলেছিলেন যে ইনিশিয়ালি দুটি আদানি হেলথ সিটির কথা বলেছিলেন, একটা হচ্ছে আহমেদাবাদে আর সেকেন্ডটা হচ্ছে বম্বেতে। এবং বলেছিলেন যে এই দুটো হসপিটালের জন্য 6000 কোটি টাকা তারা বিনিয়োগ করবেন, তারা ইনভেস্ট করবে, এবং 6000 crore রুপিস তারা আলাদা করে রাখছেন এই দুটো জায়গায় এই হেলথ সিটি তৈরি করার জন্য। এবং মেয়ো ক্লিনিকের সাথে তাদের একটা টাই আপ হচ্ছে, একটা কোলাবোরেশন হচ্ছে, সেটা হচ্ছে মেয়ো সিটি তাদের একটা মেয়ো হসপিটাল, মেয়ো ক্লিনিক তাদের একটা নলেজ পার্টনার হবে, যেখানে রিয়েল টাইম তথ্য আদান প্রদান, তারা এখানে আধুনিক চিকিৎসার ব্যবস্থার জন্য তারা ট্রিটমেন্ট প্রোটোকল সাজেস্ট করবেন। তুমি দেখবে যে কলকাতাতেও মেয়ো ক্লিনিকের তো একটা বোধহয় বিশ্বজোড়া ব্র্যান্ড ভ্যালু আছে, বিশ্বজোড়া আছে। এবং মেয়ো ক্লিনিক একটি নন প্রফিট অর্গানাইজেশন, নন প্রফিট মাল্টি স্পেশালিটি হসপিটাল, এবং পারহ্যাপস ওয়ান অফ দ্য বিগেস্ট নন প্রফিট মাল্টি স্পেশালিটি মেডিকেল সেন্টার ইন দ্য ওয়ার্ল্ড। তো তারা কি করবে, তাদের কিছু কিছু জায়গায় তাদের এক্সপার্টিস রয়েছে, সেই এক্সপার্টিসগুলো তুমিও জানো, তুমি যদি পড়ে দর্শকদের শোনাতে পারো যে মেয়ো ক্লিনিকের অ্যাকচুয়ালি এক্সপার্টিস কোন কোন জায়গাগুলোতে রয়েছে, সেখানে তারাই ট্রিটমেন্ট প্রোটোকল বলে দেবেন। এই যে যেমন আমি একটু বলি দর্শকদের, এই প্রকল্পের একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে তোমার এদের মিনেসোটা অঙ্গরাজ্যের রচেস্টার শহরে এদের সদর দপ্তর, ঠিক আছে, এটা গেল। এটা একটা অলাভজনক মাল্টি স্পেশালিটি চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম গোটা বিশ্বের মধ্যে। মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যারিজোনা, ফ্লোরিডাতেও এদের প্রধান ক্যাম্পাস রয়েছে, এটা গেল একটা। কিন্তু পরিষেবার দিক থেকে দেখো, হৃদরোগ বলো, কার্ডিয়াক সার্জারি, ক্যান্সার চিকিৎসা, নিউরোলজি, নিউরোসার্জারি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, অঙ্গ প্রতিস্থাপন, এন্ডোক্রিনোলজি, ইউরোলজি, জটিল বিরল রোগের চিকিৎসায় কিন্তু মেয়ো ক্লিনিকের একটা আন্তর্জাতিক মানে বিশ্বজোড়া একটা খ্যাতি রয়েছে। এটাই আমি বলতে চাইছিলাম, যে তারা যে ট্রিটমেন্ট প্রোটোকল অনুসরণ করেন, সেই ট্রিটমেন্ট প্রোটোকলই এই আদানি হেলথ সিটি অনুসরণ করবে বলে গত বছর জানিয়েছিলেন গৌতম আদানি। তিনি আহমেদাবাদ এবং বম্বেতে, মুম্বাইতে যে হেলথ সিটি তৈরি হবে সেটার প্রসঙ্গে জানিয়েছিলেন। আমি বলে রাখি দর্শকদের যে এটা কিন্তু কলকাতার প্রসঙ্গে জানাননি, কলকাতার প্রসঙ্গটা এখনো ঘোষণা হয়নি, আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, এটা হচ্ছে আমাদের সরকারি সূত্রে খবর। এবং আমরা আদানি গোষ্ঠীর সূত্র থেকেও আমরা ওটাকে কনফার্ম করেছি, করে আজকে এই খবরটা এখানে আমরা আশা করতে পারি, আমরা এখানে জানাচ্ছি। যে তা নাহলে এতটা ডিটেল বলছি যে, কারণ আমাদের কাছে প্রাথমিকভাবে খবর ছিল 2000 বেডের হসপিটাল, তো দেন ওরাই কারেক্ট করে দেয় যে না, 2000 বেড না, এটা 1000 বেড। এবং ওরাই জানায় যে মেয়ো ক্লিনিকের সাথে এদের একটা কোলাবোরেশন হচ্ছে, এবং সেখানে এই তাদের ট্রিটমেন্ট প্রোটোকলের চিকিৎসা ব্যবস্থা হবে। এবং তুমি দেখো যে কলকাতাতেও বহু বিশিষ্ট চিকিৎসক, এবং সব জায়গায় হয়ে গেছে, যে বিভিন্ন রোগ ভোগের এখন একটা ইন্টারন্যাশনাল ট্রিটমেন্ট প্রোটোকল আছে, প্রত্যেকেই সেটা ফলো করে চলেন। জার্নালগুলো বেরোয়, মেডিকেল জার্নালগুলো, সেখানে নতুন রিসার্চের কথা বেরোয়, সেটা পড়াশোনা করেন তারা। কলকাতার চিকিৎসকরাও বিদেশের ওয়ার্কশপে যান, সেমিনারে যান, সেখানে তাদের কেস স্টাডি প্রেজেন্ট করেন। তো ফলে এখন তো এই বিশ্বায়নের যুগে প্রত্যেকেই প্রত্যেকের সঙ্গে কানেক্টেড। ফলে ওয়েস্টে যে ডেভেলপমেন্টের চিকিৎসা ক্ষেত্রে যে ডেভেলপমেন্ট হচ্ছে, সেগুলো আমরা
আজকে এখানে বসেও তার অনুসরণ এটা করতে করতে পারি। পারি। তো এইখানে এটা একটা ডাইরেক্ট কোলাবোরেশনের কথা বলা হচ্ছে। আর কি বলা হয়েছে যে আবারও বলছি যে টিপিক্যালি ওয়েস্ট বেঙ্গলের প্রজেক্টটার কথা আমি বলছি না, এটা বম্বে এবং গুজরাটের যে মডেলটা আছে আদানি হেলথ সিটির, সেইখানে বলা হয়েছে যে এটা একটা মেডিকেল কলেজও হবে এবং সেখানে 150খানা সিট থাকবে মেডিকেল স্টুডেন্টদের জন্য, রাজ্যের ছেলে মেয়েদের জন্য একটা ভালো একটা বড় ইনস্টিটিউটে, একটা প্রাইভেট ইনস্টিটিউট, কিন্তু সেখানে 150খানা সিট থাকবে। ওখানে রেসিডেন্ট ডক্টর অন্তত 80 জনের থাকার একটা ব্যবস্থা থাকবে, অন্যান্য স্টাফ, রিসার্চ সেন্টার, ফলে সার্বিকভাবে একটা মানে ওখানে ট্রিটমেন্টের, চিকিৎসা পরিষেবার একটা ব্যবস্থা গড়ে তোলা হবে। তো আমার যেটা মনে হচ্ছে, দেখো মানে সম্রাট, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ ক্রমশই কিন্তু একটা স্বাস্থ্য পরিকাঠামোর ক্ষেত্রে বা একটা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কিন্তু একটা মেডিকেল ট্যুরিজমের জায়গাটাও একটা প্রায় হয়ে উঠছে। তার কারণ তুমি দেখো যে অলরেডি কল্যাণীতে একটা এইমস হয়েছে, নতুন সরকার বলছে যে উত্তরবঙ্গেও একটা এইমসের ধাঁচে একটা হাসপাতাল তৈরি করবে, এবং সেখানে বেসরকারি উদ্যোগে যদি আজকে কলকাতায় মণিপাল গ্রুপের একটা এত বড় গ্রিনফিল্ড হসপিটাল হয় নিউ টাউনে, বা ডক্টর দেবী শেঠি তিনি যে বলছেন তিনিও সম্ভবত এরকমই 800 বা 1000 বেডের হসপিটাল বানাবেন নিউ টাউনে, প্লাস হচ্ছে যদি একটা আদানি হেলথ সিটির মতো তৈরি হয়, তারপরে কলকাতা এবং কে কেন্দ্র করে একটা সার্বিকভাবে মেডিকেল ট্যুরিজমের জায়গা একটা তৈরি হবে। তুমি দেখো যে বাংলাদেশের এই অস্থির পরিস্থিতির আগে পর্যন্ত এই ইএম বাইপাসের পাশে যে হাসপাতালগুলো, পিয়ারলেস, এএমআরআই, এখন যে মণিপাল হয়েছে, মেডিকা এখন মণিপাল হয়েছে, এই নারায়ণা হসপিটাল, তো এইগুলো হচ্ছে যে প্রচুর এখানে তোমার বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য বসতি গড়ে ওঠার মতো প্রায় বাণিজ্যিক ভাবে ওখানে। হ্যাঁ, ওখানে তোমার গেস্ট হাউস হয়েছে, তারা মাসের মানে কেউ 30 দিন, কেউ 20 দিন, 25 দিন থাকেন, খাবারের দোকান, মুকুন্দপুর গিয়ে বাজারে গিয়ে বাজার করে ওখানে রান্না করে খান, তো তারা ওখানে করেন। ফলে কি দেখো তুমি ওই হাসপাতালগুলোকে কেন্দ্র করে একটা ইকোনমি তৈরি হয়েছে। তো ফলে আজকে যদি এইরকম যে নিউ টাউনের যে হসপিটাল, যেটা এখনো আনুষ্ঠানিক ঘোষণা আদানি গোষ্ঠী করেনি, কিন্তু যদি সত্যি আজকে বম্বে বা আহমেদাবাদ মডেলে হয়, তাহলে ওখানকার মতোই অন্তত 3000 কোটি টাকার একটা ইনভেস্টমেন্ট হওয়ার কথা, এবং একটা ভব্য একটা মেডিকেল সেন্টার, একটা ট্রিটমেন্ট একটা সেন্টার, একটা চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে ওঠার কথা। তো সেইটা পশ্চিমবঙ্গের জন্য একটা ইতিবাচক দিক বলে আমার মনে হয়। আরো একটা দিক দেখো যে এখানে আদানিরা যদি লগ্নি করে, সেক্ষেত্রে আরো লগ্নিকারীরা তো কোথাও গিয়ে একটা এই রাজ্যে লগ্নি করার জন্য কোথাও গিয়ে একটা উৎসাহিত হতে পারে, একটা বাণিজ্যিক ইম্প্যাক্টও রয়েছে এটা। ডেফিনেটলি। এবং তুমি দেখবে যে এর আগে গৌতম আদানি সম্ভবত কলকাতাতে এসেই ঘোষণা করেছিলেন যে তারা পশ্চিমবঙ্গে একটি ডেটা সেন্টারও তৈরি করতে চান। এই যে সিলিকন হাব তৈরি হয়েছে, নিউ টাউনের সিলিকন হাবে বিভিন্ন প্রতিষ্ঠানকে জমি দেওয়া হয়েছে, ওখানে কিন্তু আদানি গোষ্ঠীর একটি মানে পশ্চিমবঙ্গে তিনি বলেছিলেন, আলটিমেটলি করবেন কিনা তারাই জানেন, যে তারা একটি ডেটা সেন্টার তৈরি করার কথা বলেছিলেন যে পশ্চিমবঙ্গে। তো এছাড়া হলদিয়াতে তাদের আগে ইনভেস্টমেন্ট ছিল, কিন্তু এই সরকার আসার পরে যদি এরকম সত্যি একটি এত বড় হাসপাতাল তৈরি করার কথা ঘোষণা হয়, সেটা পশ্চিমবঙ্গের এই যে মানে একটা যে বিনিয়োগ আসছে না, সেই জায়গায় একটা ডেফিনেটলি একটা পজিটিভ মুভ বলে আমার মনে হয়। একেবারেই। আর পাশাপাশি হচ্ছে তোমার এই যে 500 বেড থাকবে, যে একটা সোশ্যাল একটা অ্যাসপেক্টও রয়েছে, এটাও মনে হয় কোথাও গিয়ে একটা সাধারণ মানুষ যদি চিকিৎসার সুযোগ পায়, সঙ্গে আয়ুষ্মানটাও এখন একই সাথে ইন্ট্রোডিউস করা হচ্ছে, ফলে টোটাল একটা স্বাস্থ্য মানচিত্রে ক্ষেত্রে আমার মনে হয় কোথাও গিয়ে যেন স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে একটা ওষুধ পড়ছে কোথাও মনে হয়, মানে ডেফিনেটলি সেটা একটা হচ্ছে, কিন্তু সেটা যদি ঠিকঠাকভাবে মেনটেন হয়। দেখো প্রতিটা বেসরকারি হসপিটালেরই একটি কমিটমেন্ট থাকে যে অনগ্রসর, পিছিয়ে পড়া, আর্থিকভাবে দুর্বল মানুষকে চিকিৎসা, তাদের জন্য বেড নির্ধারিত থাকে ইত্যাদি প্রভৃতি। সেটা কতটা সুষ্ঠুভাবে মেনটেন হয় এবং কতটা মনিটরড হয়, কতটা তার উপরে সরকার বা এই যে হেলথ কমিশন, সোকল্ড হেলথ কমিশন নজর রাখে, এটা কিন্তু স্পষ্ট নয়। তো সেটা যদি পরিচ্ছন্নভাবে স্বচ্ছভাবে থাকে, তাহলে পশ্চিমবঙ্গের মানুষের জন্য ভালো হবে। এবং আমরা যে এখান থেকে দেখো ট্রিটমেন্টের জন্য যে এখনো তুমি দেখবে যে বর্ধমান, নদিয়া, হুগলি, মালদা, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গ থেকে একটা বিপুল সংখ্যক মানুষ এখনো পর্যন্ত হায়দ্রাবাদে
হ্যাঁ চেন্নাইতে তার চিকিৎসার জন্য দক্ষিণ যান, যাত্রা করতে হয়। হ্যাঁ কারণ তাদের কাছে, এবং সবচেয়ে মানে যেটা খারাপ লাগার বিষয় সেটা হচ্ছে যে তাদের কাছে কিন্তু ইনফরমেশনও নেই যে কলকাতায় যে এক্সিস্টিং হেলথ ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, কলকাতায় যে এক্সিস্টিং প্রাইভেট হসপিটালগুলো রয়েছে বা সরকারি হাসপাতালও রয়েছে এসএসকেএম এর মতন, সেখানে কিন্তু ওই একই ধরনের ট্রিটমেন্ট উপলব্ধ এবং সেখানে ওই একই ধরনের ট্রিটমেন্ট হচ্ছে, কিন্তু ল্যাক অফ ইনফরমেশনের জন্য কি ভেলোর হচ্ছে নাম যে ভেলোর, বেঙ্গালুরুতে চেন্নাই, ঠিক। হায়দ্রাবাদ, এখানে মানুষ যাচ্ছে, ব্যাঙ্গালোর, এখানে মানুষ যাচ্ছেন চিকিৎসার জন্য। এবং ওখানে চিকিৎসার জন্য দেখো চিকিৎসার তো খরচ একটা আছেই, তার সঙ্গে আনুষঙ্গিক যাতায়াতের খরচ, প্লেন ভাড়া, ওখানে গিয়ে থাকা, হোটেল ভাড়া, এ একটা মানে একটা বড় খরচ কিন্তু। সেইটা, সেই যে যাওয়াটা, এবং আমি নাম করব না, এই চেন্নাইতেই একটি বড় হসপিটাল, তার সিইওর সঙ্গে তিনি কলকাতায় এসেছিলেন, তার সঙ্গে আমার কথা হচ্ছিল। তিনি আমায় বলছিলেন যে এখান থেকে যে পেশেন্টরা যান আমাদের হাসপাতালে চেন্নাইতে, সেটা ডেফিনেটলি আমাদের জন্য একটা বাণিজ্যিক দিক থেকেও ভালো, কিন্তু আমরাও মনে করি যে নেক্সট 3 ইয়ার্স, 3 বছর বাদে এটা আর থাকবে না। আচ্ছা উনি এটা কমার্শিয়ালি বলছিলেন, কিন্তু বাণিজ্যিকভাবে বলছিলেন, কারণ দেখো এই বেসরকারি হাসপাতালগুলোতে এটাও তো একটা বাণিজ্যের অংশ ব্যাপার আছে। তো উনি বাণিজ্যিকভাবেই বলছিলেন যে এইটা আমরা মনে করি যে আগামী 3 বছর তারপরে কিন্তু এইটার এই যে মানে রাজ্যবাসীর এটা থাকবে না। কারণ পশ্চিমবঙ্গে যে হেলথ ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে এবং যেভাবে ট্রিটমেন্ট প্রোটোকল সবাই একই রকম ফলো করছে, যাতে আমি ওখানে গিয়ে আলাদা করে কিছু প্রোভাইড করতে পারবো না, এখানেও যথেষ্ট রকমের একটা পরিস্থিতি বা পরিকাঠামো তৈরি হয়ে যাবে, এবং তারাও তাদের পরিকাঠামো পশ্চিমবঙ্গে বাড়াতে শুরু করে দিয়েছে। আমি ওই সংস্থাটির নাম বলবো না, কারণ অবভিয়াস রিজনে, তো কারণ এমনি একটা ঘরোয়া আলাপচারিতা তার সঙ্গে কথা হচ্ছিল, তো ফলে তারাও মনে করেন এবার যদি সত্যি আজকে এই নিউ টাউনে এই ধরনের গ্রিনফিল্ড হসপিটাল তৈরি হয়, বা এক্সিস্টিং হসপিটালগুলো তুমি বলো যে অ্যাপোলো তাদের ইনফ্রাস্ট্রাকচার বাড়িয়েছে কলকাতায়, মণিপাল তো বিপুলভাবে চলে এসেছে, পিয়ারলেস হসপিটাল তাদের একটা নতুন বিল্ডিংই তৈরি করছেন যে অঙ্কোলজির জন্য বা ক্যান্সার ট্রিটমেন্টের জন্য একটা নতুন বিল্ডিং তৈরি করছে, পিয়ারলেস পুরো খোল নলছে বলতে ফেলছে, এবং পিয়ারলেস হসপিটাল গ্রুপ প্রায় 1000 কোটি টাকা বিনিয়োগ করছে তাদের হাসপাতাল ব্যবসায়, বড় ব্যাপার, বড় করে আসছে। অসমে তারা একটি হসপিটাল অধিগ্রহণ করেছে, তারা বারাসাতে একটি 100 বেডের হাসপাতাল নিয়েছেন, এবং পিয়ারলেসের যে ক্যাম্পাস এই যে গড়িয়ার কাছে মানে আমাদের এই সেখানে তারা নতুন ভবন তৈরি করছে, মোস্ট প্রবলি 600 বেড অ্যাড হবে, নতুনভাবে ওপিডি সেখানে আসছে, তো ফলে তারাও কিন্তু ইনভেস্ট করছেন, ফলে ওভারঅল পশ্চিমবঙ্গে একটা হেলথ ইনফ্রাস্ট্রাকচারে আমরা একটা গ্রোথ দেখতে পাচ্ছি। সেই দিক থেকে সেই পার্সপেক্টিভে যদি আমি ফেলি, তাহলে এই আদানি গোষ্ঠীর যে একটা হেলথ সিটি তৈরি করার সম্ভাবনা তৈরি হয়েছে, সেটা একটা ইতিবাচক দিক। স্বাস্থ্য ক্ষেত্রে পশ্চিমবঙ্গের একটা গ্রোথ একটা চোখে দেখার মতো দেখা যাচ্ছে যে একটা কিছু হতে চলেছে। আর একটা ব্যাপার, আমি আর সম্রাট দুজনে মিলে আমরা যখন আলোচনা করি, আমরা দেখি যে মানুষের রিয়াকশন, কমেন্ট ইত্যাদি, আমরা একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে এই যে আমরা আগামী দিনেও চালু রাখবো পলিটিক্যাল ডিসকাশন, কিন্তু রাজনৈতিক আলোচনা, এই ডিমছোড়া, এই তৃণমূল আসল তৃণমূল না কালীঘাট তৃণমূল, এই তৃণমূলের 21শে জুলাই, এইসব আলোচনার বাইরে আমরা দেখছি যে যখনই ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হচ্ছে বা ডেভেলপমেন্ট পলিটিক্স নিয়ে আলোচনা হচ্ছে, যে পশ্চিমবঙ্গে যে আদৌ কোনো চেঞ্জ হবে কিনা এই রেজিম চেঞ্জের সঙ্গে সঙ্গে, আমরা দেখছি যে দর্শকদের সেসব বিষয় নিয়ে আলোচনার আগ্রহ বেশি রয়েছে। এবার আমাদের কাছেও একটা সীমাবদ্ধতা থাকে, যেটা হচ্ছে যে গভর্নমেন্টের দিক থেকে একটা ইনিশিয়েটিভ যদি না হয়, তাহলে আমি বা কি খবর করব। ফলে এই ইনিশিয়েটিভ নতুন হলে তবেই তো আমি, বা বাইরে থেকে কেউ যদি একটা বিনিয়োগের প্রস্তাব নিয়ে আসেন এবং সিনসিয়ার প্রপোজাল নিয়ে আসেন, সেই খবর যদি আমি পাই বা আমরা পাই, তবে তো আমরা সেটা দর্শকদের জানাতে পারবো। তো যেমন এইটা আজকে যেটা আলোচনা করলাম, এটা তো মানে ওয়ার্ল্ডের এক্সক্লুসিভ খবর, এখনো পর্যন্ত কোথাও এই খবর প্রকাশিত হয়নি। তো ফলে আমাদেরও চেষ্টা থাকবে যে পশ্চিমবঙ্গে যে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি কথা বলা হচ্ছে, মানুষ যে একটা মানে অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে, যে 34 বছরের বাম শাসন এবং 15 বছরের তৃণমূল শাসনে যে অনেকেরই ধারণা যে পশ্চিমবঙ্গে সেই ধরনের বিনিয়োগ বা লগ্নি আসেনি। তো
সেই সম্ভাবনাটা তৈরি হচ্ছে। সেই সম্ভাবনাটা তৈরি হচ্ছে, মানুষের একটা আগ্রহ আছে, কর্মসংস্থানের আগ্রহ আছে। অন্যান্য রাজ্য এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে পরিকাঠামো দিক থেকে, আমরা পিছিয়ে যাচ্ছি বলে মনে হচ্ছে। আমরা যখন অন্য স্টেটে যাই তখন সেখানকার ডেভেলপমেন্ট দেখে আমরা একটুখানি আমাদের চোখ ধাঁধিয়ে যায়, অবাক লাগে, আমরা কেন পিছিয়ে যাচ্ছি। তো ফলে এই আগ্রহটা মানুষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো এই জন্য সম্রাট আর আমি ঠিক করেছি যে আমরা এই ধরনের বিষয়বস্তু পেলে একেবারে আমরা এই নিয়েই আলোচনা করব। একদম। যেমন আমরা ভেবেছি যে কাল পরশুর মধ্যে আমরা ওয়েস্ট বেঙ্গলের স্মার্ট মোবিলিটি, কলকাতা শহরের স্মার্ট পাবলিক ট্রান্সপোর্টের মোবিলিটি নিয়ে আমরা আলোচনা করব। তার জন্য আমরা আমাদের যে রিপোর্টাররা গত কয়েকদিন ধরে কলকাতায় রাস্তায় ঘুরছেন, তারা মানুষের রিয়াকশন দিচ্ছেন, তারা একটা সমীক্ষা করছেন। আমরা গ্রাউন্ড থেকে মানুষের অ্যাকচুয়ালি কি আগ্রহের বিষয়বস্তু সেটা তুলে নিয়ে আসার চেষ্টা করছি, এবং সেখানে কি সলিউশন হতে পারে সেটাও আমরা এক্সপার্টদের সাথে কথা বলছি। তো সেইটাই আমরা তুলে নিয়ে আসতে চাই। কাল পরশুর মধ্যে আমরা সেটা করব। আমরা ট্রান্সপোর্ট মিনিস্টারের সঙ্গেও কথা বলেছি, ট্রান্সপোর্ট সেক্রেটারির সাথেও কথা বলার চেষ্টা করছি, নবান্নের সাথেও কথা বলার চেষ্টা করছি। তা আমরাও জানতে চাই যে অ্যাকচুয়ালি কলকাতায় পলিউশন কমিয়ে স্মার্ট মোবিলিটি এবং স্বাচ্ছন্দ্যকর যাত্রী পরিষেবা কিভাবে হতে পারে। তো সেইটাও আমরা একটা আলোচনার মধ্যে আগামী দিনে আনবো, এবং সেই কারণে আজকে আমরা অন্যান্য অনেক কিছু বিষয়, যেমন তৃণমূলের আসল তৃণমূলের 10 জন দিল্লিতে গিয়ে বলছে যে আমরাই আসল তৃণমূল, সেই খবর, বা অন্যান্য দেবরাজ গ্রেপ্তার হয়েছে, দৈনন্দিন ডে ডেভেলপমেন্ট যেরকম খবর থাকে সেগুলোর মধ্যে আমরা আর আজকে অনেকে জল্পনা করছেন যে দেবরাজ নাকি একটা পাহাড় কিনে ফেলেছে। তো পাহাড় তো কেনা যায় না, বরঞ্চ পাহাড়ের জমি লিজ নেওয়া যায়, কেনা যায়। তো এইসব না, পাহাড়ে আত্মগোপন করা যায়। তো সেই সব আলোচনা আজকে আমরা বিরতি রেখে আমরা আজকে এইটায় আসলাম। আপনাদের যদি কিছু মনে হয় আলোচনা শুনে, যদি মনে হয় যে কোথাও একটা আলোচনা অগভীর হয়ে যাচ্ছে, মানে একটা শ্যালো, একটা অগভীর একটা আলোচনা হচ্ছে, তাহলে আপনারা বলবেন, তাহলে আমরা আরো ডিপ ড্রাইভ দেওয়ার চেষ্টা করবো, যাতে করে যে আরো কিছু আরো তথ্য সমৃদ্ধ প্রতিবেদন আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারি। তাই তো সম্রাট? একদমই তাই। এবং আপনারা কমেন্টে জানান, আপনাদের তো সুযোগটা রয়েছে যে কমেন্টে আপনারা জানান আপনারাও কি ধরনের চাইছেন, বা আমরা এই ধরনের যখন একটু গঠনমূলক আলোচনা করছি আপনারা কতটা ভালো লাগছে, নাকি আবার সেই দৈনন্দিনের কচকচানি। আমাদের মনে হয়েছে কোথাও গিয়ে যে এই ধরনের ওই দৈনন্দিন কচকচানি থেকে বেরিয়ে আপনারা আমাদের কাছে কিছু একটা বিশেষ কিছু একটু এক্সপেক্ট করেন, একটু প্রত্যাশা করেন। তা বলে কি পলিটিক্যাল ডিসকাশন থাকবে? কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে, বিশেষ করে, এবং তার সঙ্গে যে ঘটনাক্রম জুড়ছে, মানে পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে, বান্ধবীর বাড়ি থেকে টাকা উদ্ধার থেকে শুরু করে বা আজ পর্যন্ত, এর মধ্যে একটা বিনোদন ফ্যাক্টরও কাজ করছে বলে আমার মনে হয়। মানুষ দেখছেন যে তো সেইগুলো আমরা রাখবো যে সেটা কতটা কি ডেভেলপমেন্ট ঘটছে, কিন্তু সাইমালটেনিয়াসলি আমরা ডেভেলপমেন্ট যে এজেন্ডা, যে ডিসকাশন, যে উদ্যোগ গভর্নমেন্টের দিক থেকে হচ্ছে বা মানুষের আগ্রহ রয়েছে, সেটা নিয়ে আমাদের আগামী দিনে আরো আলোচনায় নিয়ে আশা করা যায়। আপনারাও আগ্রহ নিয়ে থাকুন, আমরা নিশ্চিতভাবে এই ধরনের খবর আরও আপনাদের সামনে তুলে ধরব। আজ তবে এ পর্যন্তই। সব খবর দেখার জন্য চোখ রাখুন দ্য ওয়ালে।